বৃন্দকে, কেন আমি বুঝি যে এরকম একটা আয়োজন করতে কত সংঘবদ্ধ চিন্তাধারার প্রয়োজন হয়, এবং ক্যামেরাম্যানদের যারা এখনো দাঁড়িয়ে আছেন আমাদের রেকর্ড করার জন্য, কথাবার্তা বলার শোনার জন্য, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমি একটি গানের কথা বলতে চাই। আসলে আমি কিন্তু এই সম্প্রচার ভুবনে এসেছি গানের মাধ্যমে। আমার প্রথম গানটি ছিল, আমি গিটার বাজিয়েছিলাম যেটা, পরবাসী ফিরে এসো ঘরে, রবি ঠাকুরের একটা গান। সেই গানটি আমার খুবই প্রিয় গান এখন, কেন আমি বহু বছর পর বসেছিলাম, তখন সরে ব্রেক করে যেতে পারি, আর ভাবতে পারেন যে আমি 8 বছর পর পেতে পারবো। এটা শেখেছে না কান্না নয়, আমাকে জীবন দিয়ে গেছে বলে ভাববেন না গ্লিসারিন অথবা লেবুর রস আছে, এটা আমার সত্যিকারই কান্না। আমি এখানে নিজেকে সৌভাগ্য মনে করছি যে দুজনের সঙ্গে পরিচিত হয়েছি, একজন দীপ্ত আর একজন স্নিগ্ধ। আমার তখনই মনে পড়েছে আমার আরেকটি গানের কথা, ইংরেজি গান, রজারসন হ্যামস্টনের লেখা, ও হোয়াট এ বিউটিফুল মর্নিং। আমি সাংবাদিক ভাই এবং যারা এখানে সবাই উপস্থিত আছেন সবাইকে বলবো, আপনারা সবসময় গান শুনবেন সকালে এবং রাতে শোবার আগে। আমি নিয়ম করে নয়, অভ্যাস হয়ে গেছে আমার গান শোনা। গিটার এখন আমি কমই বাজাইনি বলে চলে হয়তো, কিন্তু আমি গান নিয়মিত শুনি। আর সেই জন্যই আমার একটি অতি প্রিয় গান, তার 2টি লাইন যখন এবার এসে দেখলাম দেয়ার লেখনে আছে, মুক্তির মন্দিরের সোপানতলে কত প্রাণ হলো বলে গান, লেখা আছে অশ্রু জলে। মুগ্ধ বাবা মাই খালি জানেন তাদের ব্যথা, আর তার যমুন ভাই এখানে স্নিগ্ধ আছেন, তিনিও জানেন। কিন্তু ভেবে দেখুন, মুগ্ধর জনজননী, আপনাদের যে সন্তান আপনারা হারিয়েছেন, তাদের কিন্তু আপনারা হারাননি, তারা বেঁচে থাকবে। যদিও আমার সেই প্রিয় গান মুক্তির মন্দির সোপানতলের প্রিয় 2টি লাইন হচ্ছে, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তারা কি ফিরবে? আর আমার পাশে যখন শৃঙ্খলার মুক্ত বসেছিল, তখন আমি তাই ভাবছিলাম রজারসন হ্যামস্টনের গানটির কথা, হোয়াট এ বিউটিফুল মর্নিং। এই সিদ্ধ একটি সকাল, আর কি আশ্চর্য একটি যোগাযোগ, একটি দীপ্ত ঘোষণা লন্ডনের প্রভাবশালী পত্রিকা দি ইকোনমিস্ট করেছে, বাংলাদেশ সেরা দেশ 2024 সালে। আপনারা আমাদের সবাই সেটা জানেন। এই সেরা দেশের পেছনে কন্ট্রিবিউশন আছে মুগ্ধ, স্নিগ্ধ, ওরা 2জন যমজ ভাই, মাত্র 25 বছর বয়স। স্নিগ্ধ আর ফিরবে, মুগ্ধ আর ফিরবে না, স্নিগ্ধ আছে, তার বড় ভাই দীপ্তও আছে। এই দীপ্ত যে ঘোষণা আছে দিয়েছে ইকোনমিস্ট, তার জন্য আমি সত্যি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্বিত বোধ করি, এবং আমি যে ফিরে আসতে পেরেছি সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই মুক্ত, স্নিগ্ধ, দীপ্ত পিতামাতাকে, এবং আরও যারা সন্তান সন্ততি হারিয়েছেন তাদেরকে। প্লাস যে কথাটাই আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, যারা আহত হয়ে এখনো পূর্ণ সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন, কতখানি হবে জানে না। আমি নিজে অ্যাকচুয়ালি বলতে চাই না নিজের কথা, তো বলতেই হবে, কেননা আমি তো আমি, আমার কথা না বলে তো বুঝবে না যাবে কে। আমার নিজের বাম কান এবং বাম চোখ চলে গেছে, অর্থাৎ আমি এখন এক চোখে সাংবাদিক হয়ে গেছি সরকারের কল্যাণে, বিগত শৈল সরকার শাসনের কল্যাণে। আমাকে যখন সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল 1 মাস, তখন আমার ব্রেন স্ট্রোক হয়েছিল,
সেটার পরবর্তী ফল হচ্ছে এই, যেটা লন্ডনে নির্ধারিত করে বলা হয়েছে, যেহেতু আমার প্রতিদিন মাস পর পর লন্ডনে ফিরে যেতে আমার উপরে আদেশ আছে, যদিও আমি যাইনি। কেননা আমি চেয়েছি যে পত্রিকাটার সঙ্গে আমি 40 বছর যাবৎ সম্পৃক্ত ছিলাম বা ছিলাম না, অর্থাৎ দিন সাপ্তাহিক, দিন দৈনিক, দিন প্রতিদিন এবং আরেকটা সাপ্তাহিক মৌচাকে ফিরি। আমার দায়িত্ব সেটা বের করা যায় না। একটা কথা মনে রাখতে হবে যে আমি কিন্তু আমার জীবনে বলছি, কিছু মাইন্ড করবেন না আপনারা, শুনলে আমি কিন্তু খুশি হব, কারণ এখান থেকে সাংবাদিকের অনেক কিছু শেখার আছে। আমি ক্লাস 10 থেকেই কিন্তু কাগজ বের করি, অর্থাৎ অনেকে বলে না বাই চান্স সম্পাদক, আমি কিন্তু বাই চান্স নয়। যারা বলে তাদের কিন্তু অনেকে বাই চান্স সম্পাদক, তারা রাজনৈতিক দলের নেতা বা কোনো পার্টির প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও বিদেশমন্ত্রী হওয়ার কথা ছিল, তারা সেখানে হতে পারেনি বলেই সাংবাদিকতায় চলে এসেছে। আর এই জন্যই আছে কয়েকটি আমি সাজেশন দেব সম্মানিত অতিথি, যার সঙ্গে লন্ডনে আমার পরিচয় ছিল। আমি অত্যন্ত সুখী হয়েছি এবং জানলাম যে তার নাম এই সংস্কার কমিশনে দেয়া হয়েছে। আমি ভাবতে পারিনি তাকে নির্বাচিত করা হবে। তার সঙ্গে আমার মাঝে মাঝে কথা হতো, তিনি পার্কে প্রায় স্বাস্থ্য অন্বেষণে যেতেন এবং সেখান থেকে ফোন করতেন, আমি তাকে বাইরে থেকে ফোন করতাম লন্ডনে গত 8 বছরে। তিনি একটি ভার নিয়েছেন, অত্যন্ত গুরু দায়িত্ব, তার সঙ্গে আপনারা সবাই সহযোগিতা করবেন সর্বাত্মকভাবে, এটাই আমার আশা, এবং তিনি সফল হবেন সেটাই আমার আশা। আচ্ছা, আমি এখানে বলতে চাই, এই যে গানটি আমরা গাইলাম, বললাম মুক্তির মন্দিরে, এটা মোহিনী রায়ের লেখা গান। আর ঠিক তেমনি আরেকটি গানের কথা আমি শেষের দিকে বলবো। তার ছবি আমি নিয়ে এসেছি, সলিল চৌধুরী। তিনি আমার বলতে পারেন যে আমার অনেক অনুভূতি এবং প্রভাবের স্রষ্টা বা অনুপ্রেরণা। এটি আমারই বাড়িতে লন্ডনে চলে ছবি, কারণ তার অনেক গান তিনি নিজেও তো ভুলে গেছিলেন, আমার কিন্তু মুখস্থ ছিল। তাকে যখন বলেছিলাম সে কিন্তু অবাক হয়ে গিয়েছিল, এবং আমার বাড়িতে তিনি বলছেন তোমার বাড়িতে একটা পুরো রাত কাটাতে চাই, সেটা কিন্তু সেই ছবি। এরকম আরও অনেক ছবি আপনাদের দেখাতে পারি, কিন্তু আজকে দেখাবো না, পরে বলবো তার কথা। এখন আমি এখানে সম্মানিত যে সদস্য আছেন তার প্রতি কয়েকটা অনুরোধ করতে চাই। তিনি যেন সেটা রক্ষা করার চেষ্টা করবেন, সেটা আমার আশা আছে। একটা আমাদের নিউজ পেপারগুলো বা সম্প্রচার, এগুলোর মালিক কারা এটা খুঁজে বের করতে হবে, প্রকৃত মালিক কারা, কেন তারা মালিক হয়েছে। আমি একজন টিভি, খুব বড় টিভি মালিককে জানি, তিনি হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন। তিনি আমাকে বলেন তিনি জার্মানিতে অনেক পয়সা করেছেন, কিন্তু তিনি বিকেলবেলা পার্কে যেতেন বেড়াতে, গিয়ে দেখতেন যে বয়স্ক লোকরা আপনার চানা ছোলা ছিটি দিচ্ছে, কবুতরগুলো খাচ্ছে, যে টুকটাক খাচ্ছে। তো আমি তার সঙ্গে আপনার দেশে ফিরে আসার সম্পর্কটা কি? তখন বললো যে দেখুন, আমিও ভাবলাম আমি তো জার্মানিতে টাকা করেছি, কিন্তু এই প্রবীণ বয়সে বা বৃদ্ধ বয়সে আমাকে কিন্তু এই ছোলা খাওয়াতে হবে কবুতরদেরকে, আমি তো দেশের মানুষের জন্য থাকতে পারবো না, সেই জন্য আমি দেশে ফিরে যা মনস্থ করি, জার্মানি সব পাঠ বুঝে তিনি ফিরে আসেন। এটা একটা ঘটনা বললাম। এখন আপনাকে দেখতে হবে কে কোন উদ্দেশ্যে রেডিও, টেলিভিশন এবং নিউজ পেপারের মালিক হচ্ছেন। আমার জানা মতে এখন ব্যক্তিগত মালিকানা, যেটা ছিলেন প্রয়াত মানিক মিয়া বা তোফাজ্জল হোসেন মিয়া, তিনি তার পত্রিকার মালিক ছিলেন। প্রতিষ্ঠিত হয়েছিল মৌলানা ভাসানের সহায়তায়
এবং পৃষ্ঠপোষকতা, কিন্তু ব্যক্তি মালিকানা ছিল সেই পত্রিকাটি। এরপরে সংবাদ ছিল ব্যক্তি মালিকানা, কিন্তু সংবাদের মালিক ছিলেন আহমেদুল কবির। তিনি একজন ব্যবসায়ী, চায়ের ব্যবসায়ী ছিলেন। পরে সেখান থেকে তিনি মন্ত্রী হয়েছিলেন। আর এখান থেকে আমরা ধরতে পারি যে চলে আসে পত্রিকার মালিকের প্রশ্নটি। কেন তারা পত্রিকার মালিক হতে চান, কেন তারা রেডিও টেলিভিশন মালিক হতে চান, এটা কিন্তু খুঁজে বের করতে হবে। আপনারা জানেন যে এখন মাটির ব্যবসায়ী একজন আছেন, তিনি অনেক কৃতিত্ব দেখিয়েছেন, ভালো করেছেন। তিনি টেলিভিশনের মালিক, পত্রিকারও মালিক, আবার অধিকাংশ মালিকই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তা এর আর কিছু কিছু পত্রিকা হয়তো আছে, তাদের পেছনে এরকম ব্যক্তি মালিকানা নেই, কিন্তু দেশ মালিকানা আছে, অর্থাৎ অন্য দেশ তাদেরকে সাহায্য করছে। ইচ্ছে করলে আমি অনেক আগেই অনেক ধনবান ব্যক্তি হতে পারতাম, আমি হইনি। আমার বাড়িতে এসে একাধিকবার আমি বিশ্বাস করতাম না আগে কথা এগুলো, যে সত্যি সত্যি পত্রিকা বের করলে পরে কি টাকা পাওয়া যায়। কিন্তু আমি নিজে জানি যে আমাকে তো তারা দূতাবাস থেকে লোক, চূড়ান্ত পর্যায়ের লোকরা এসে অফার করেছে, কিন্তু আমি টাকা নিইনি। আমি এখন এটাও আর একটা কথা, মজার কথা বলতে পারি। জনৈক সম্পাদক, যিনি এখন অপসারিত হয়েছেন, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি তার মালিকের চাইতেও বেশি ধনী লোক। কারণ সে মালিকের সব টাকা প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু তার বাড়ি থেকে দেশি এবং বিদেশি নিয়ে যাওয়া হয়েছে, এবং তার পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। এই মালিককে আমি একটি কারণে শ্রদ্ধা করি, কারণ তিনি বড় বড় প্রজেক্ট করেছেন এবং দেশকে বড় ভিশন দিয়েছেন তিনি। এই জন্য তাকে আমি পছন্দ করি। তিনি পত্রিকা ব্যবসা করছেন ঢাল হিসেবে, যাতে তিনি ওই প্রজেক্টগুলো করতে পারেন। আমি দেখতে চাই যারা ব্যবসা করে পত্রিকার ঢাল হিসেবে ব্যবহার করছেন, অন্তত সেই মালিকের মতন তারা বড় কিছু করুন। আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের সঙ্গে আমার কাজ করতে চাই। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাইরে। আচ্ছা, আমি জহুরুল ইসলামে যখন উনি আমাকে আমি ইন্টারকন্টিনেন্টাল জেনারেল ম্যানেজার ছিলাম যখন মুক্তিযুদ্ধ বেড়ে যায়। আচ্ছা, তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন মুক্তিযুদ্ধের পরে যে ওনার প্রতিষ্ঠান যেন আমি ইন্টারন্যাশনাল স্টাইলে গড়ে দিই। আমি গিয়েছিলাম তার সঙ্গে যোগ দিতে, একটি শর্তে যে আপনি ব্যবসা করছেন টাকার জন্য, কিন্তু আমি জয়েন করবো আপনার সঙ্গে অন্য কারণে। আপনি দেশে হাসপাতাল বানাবেন, আপনার নিজে কী করছেন, টাকা নিয়ে কী করবেন। তিনি কিশোরগঞ্জে একটা হাসপাতাল বানিয়ে গেছেন, জহুরুল ইসলাম, আর এখানে ভিকারুননিসা স্কুলের পাশে মনোরা হাসপাতাল তার। আচ্ছা, তা এখন এই যে ভদ্রব্যক্তি এখানে আছেন, তাকে কিন্তু বের করতে হবে। এরা পত্রিকা কেন বের করে? এরা যদি পত্রিকা বের করে, টেলিভিশন করে, টাকা পয়সা করার জন্য, নিছক টাকারই জন্য, ব্যবসার জন্য, ঢাল হিসেবে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য এবং অন্য সাংবাদিকদের বিরুদ্ধে নিজেদের প্রোটেস্ট করার জন্য। ধরুন দুটি সংবাদপত্র আছে, তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য আবার আর 3টি সংবাদপত্র বের করতে হবে, এরকমও আছে। তাই নিজেদের মধ্যে কিন্তু রেসে এসেছে। আর এখান থেকে কিন্তু পত্রিকায় যারা কাজ করেন তাদের একটি তাদের সম্পর্কে খুবই লজ্জাকর, লজ্জাস্কর বলছি না, এখানে অনেকে লজ্জাস্কর বলে ভুল লেখা, লজ্জাকর জিনিসটা প্রয়োগ করা হয়। অর্থাৎ সাংবাদিকরা দয়াকার ল, এই তো আমি উচ্চারণ করলাম না পুরোটা, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি। আচ্ছা, এটা তারা, আমার দুঃখ লাগে, আমি নিজে কেন সাংবাদিক হতে চলে গেছি সেটা বুঝতে হবে। আমার বাবা সাইদুর রহমান যিনি ছিলেন, তিনি ডাবল ফার্স্ট ক্লাস ফিলোসফিতে ছিলেন, কিন্তু ভাষা আন্দোলনের সময় তিনি ছাত্রদেরকে, ঢাকা কলেজে তিনি ছিলেন, তিনি অনেক সাহায্য করেছিলেন বিভিন্নভাবে। তখন ওই যে ফটোস্টেট মেশিন ছিল না। এখানে একটা জিনিস আপনার মনে রাখা উচিত, আপনার ভাষা আন্দোলন ভাবতে 52 ভাবেন, আসলে ভাষা আন্দোলন কিন্তু আমি বলি 54। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি, কিছু মাইন্ড করবেন না। আচ্ছা, এটা মনে করুন যে আজকে একটা সুন্দর সকালে, স্নিগ্ধ সকালে আমরা গল্প করছি। আচ্ছা, সেখানে
দেখলাম যে আমার বাবাকে ওরা রাতারাতি বদলি করে দিল সিলেটে এমসি কলেজে। বাই দ্য ওয়ে, বাংলাদেশে কিন্তু আবার বাংলা নাম যাকে বলা হয় বা হিন্দু নাম যাকে বলা হয় সেসবগুলো কিন্তু আমরা আবার এমসি কলেজ বলি, এম কলেজ বলি, আর কে মিশন বলি। কেন যে এই নামগুলোকে ওভাবে বলা হয় আমি কোনোদিন খুঁজে পাইনি, কিন্তু আমরা তাই বলি। কিন্তু যাই হোক, আমার বাবা এমসি কলেজ ওরফে মুরারি চাঁদ কলেজে সিলেটে চলে যেতে বাধ্য হলেন এক রাতের মধ্যে 4টি ছোট সন্তানকে ফেলে। আমার মা অত্যন্ত তাকে কষ্ট করে চালাতে হয়েছিল সংসার। আমরা সরকারি নির্যাতনের সঙ্গে সেই প্রথম মহব্বত বা প্রথম মোলাকাত হলো সেই বয়সে। এবং আমি তখনই ঠিক করেছিলাম আমি যদি কখনো লেখালেখি করি এবং করবই, সাংবাদিকতা করবই, সরকারি চাকরি করলে কি হয় সেটা আমি দেখলাম আমার বাবার পরিণতি থেকে। আমি তখন চিন্তা করি যে আমাকে বিবিধ গুণ অর্জন করতে হবে। তাই আজকে যাদেরকে দয়াকার লয়াকার ল বলতে হয় তাদেরকে কিন্তু আমি দোষারোপ করি না, কারণ তাদের একটি গুণ আছে যে তারা সংবাদপত্রে বা টেলিভিশনে বা রেডিওতে লেখালেখি বা বলাবলি করতে পারেন। কিন্তু একটি গুণ থাকলে হবে না। আমার গর্ব করার কিছু নেই। আমার বয়স 90 বছর বয়স হয়ে গেছে, সার্টিফিকেটে অবশ্য 88, আর 90 বছর বয়স হয়েছে বলে বারবার আমাকে বসে বলতে বলা হচ্ছিল, কিন্তু আমি সেই চাই দাঁড়িয়ে বলছি। তখন আমি বুঝি যে সাংবাদিকদের হতে হলে বা লেখালেখিতে স্বাধীনতা রাখতে হলে যে স্বাধীনতার কথা বারবার বলা হচ্ছে, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরই, সাংবাদিকদেরই। শরীর চৌধুরীর একটি গান আছে, বললাম তো তার সব গানই আপনার মুখস্থ। আচ্ছা, তো অধিকার কেড়ে নিতে হবে, এটা মনে রাখতে হবে। তো স্বাধীনতাও কিন্তু অর্জন করতে হবে সাংবাদিকদের, একাধিক গুণ তাদের আয়ত্ত করতে হবে। আমি সকলে বলতে পারি যে আমি যদি আজকে এখান থেকে আমাকে বিদায় দেওয়া হয়, তিনবার আমাকে দেশ ছাড়তে হচ্ছে। একবার মুক্তিযুদ্ধের সময় জুন মাসে, আর এবার এরশাদের সময় অগাস্ট 86-তে, আর এবার আমাকে 1997 2007-এ ছাড়তে হচ্ছে, 2017-তে আচ্ছা দেশ ছাড়তে হচ্ছিল। আচ্ছা, যাই হোক, আপনাদের যদি সাংবাদিকদের উচিত হবে লক্ষ্য রাখা, যদি এই চাকরি চলে যায় তাহলে ওই চাকরি যেন আমি করতে পারি। কারণ মাসের শেষে আপনার ছেলে মেয়ে এবং আপনার স্ত্রীর জন্য আপনাকে টাকা রোজগার করতেই হবে। আর এখানে যেটা হচ্ছে, যদি সাংবাদিক করতে গিয়ে একটু লেখা আছে ঝুঁকিপূর্ণ একটা পেশা, সত্যি ঝুঁকিপূর্ণ, কিন্তু সেই ঝুঁকিটা প্রচারিত হয় শুধু সম্পাদকের নামে। অর্থাৎ ধরা যাক মাহমুদুর রহমান, তিনি এখন একজন হিরো, তাই না? তিনি প্রায় বলছেন, কথা বলছেন, এটা বললেন, কিন্তু তার সঙ্গে প্রুফ রিডাররা কোথায় হারিয়ে গেল, সাব এডিটররা কোথায় চলে গেল, অন্যান্য যারা কম্পোজিটর আছেন, কম্পোজার, তারা কোথায় গেল? তাদের কথা তো আমরা শুনবো না কখনো। সুতরাং মনে রাখতে হবে, একটি পত্রিকা কিন্তু একটি সম্মিলিত প্রচেষ্টা, যৌথ প্রচেষ্টার ফলাফল, তবেই একটা পত্রিকা ভালো হতে পারে। আমার জায়গাগুলি কিন্তু সাপ্তাহিকে আমরা অত্যন্ত 4-5 জন ঘনিষ্ঠ ছিল, সব মিলে 10-12 জন আমরা ছিলাম, কিন্তু আমরা সবাইকে কিন্তু ঘনিষ্ঠভাবে বিবেচনা করতাম, কেউ কারো ওপর নিচে বিবেচনা করতাম না। সুতরাং তারা জানতো, এবং তাদেরকে আমি নিজে হাতে অনেক কিছু শিখিয়েছি যে যদি আমার কাগজ বন্ধ হয়ে যায় তাহলে তোমরা কী করবে, সেগুলো তাদের কিন্তু আমরা টিপস দিয়ে রাখতাম। সুতরাং সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা শুধু কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। আমি যদি আজকে কিছু না করতে পারি, আমি অ্যাকাউন্টেন্সি করতে পারি দেশে এবং বিদেশে ভালো কোম্পানিতে। আমি প্যান আমেরিকানে কাজ করেছি, আমি আইটিতে কাজ করেছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি। ভালো হতে হবে আপনাকে। আর এই জন্যই কিন্তু আমি ইন্ডিয়া বয়কট নীতির বিরুদ্ধে। আমি বলি তাদেরকে বিট করতে হবে যোগ্যতা এবং গুণের ভিত্তিতে, এবং সেটা করতে পারি। কারণ এই যে ছবি দেখালাম, উনি আমার কাছে এসেছিলেন, আমি তো তার কাছে যাইনি।
অমিতাভ বচ্চন থেকে শুরু করে দিলীপ কুমার থেকে শুরু করে কে না আমার কাছে এসছে, আসতে হয়েছে তাদেরকে, হবে আমার কাছে আসতে, কারণ আমি জানি। আচ্ছা, এই প্রশ্ন বলে রাখি কেন তাদের আসতে হয়েছিল। লন্ডনে আমি যখন ছিটকে পড়লাম, তখন যেহেতু আমি ব্রডকাস্টিং সম্প্রচারের সঙ্গে যুক্ত ছিলাম আগে থেকে, আমি ওল্ড ডেজ, কেন আমি 1957 থেকে বিবিসিতে জয়েন করি বাংলা বিভাগে। তখন কিন্তু ওটার নাম ছিল কিন্তু বিচিত্রা, পরে এটা হয়, একটা হয় বিচিত্রা আর একটা হয় আঞ্জুমান। আঞ্জুমান করা হয় পাকিস্তানি বাংলা ভাষা বলার জন্য। যেমন ধরুন সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। জিজ্ঞাসা করা হয়েছিল তোমাদের পাকিস্তানি বাংলাটা কি, বিবিসিতে জিজ্ঞেস করেছিল। তখন যিনি কর্তা ব্যক্তি ছিলেন নাজির আহমেদ, তিনি সবচেয়ে ভালো বাংলা বলতে পারতেন, অথচ তিনিই বললেন যে এটা হচ্ছে যে যেমন রানী এলিজাবেথের বাবা শ্বশুর তখন মারা গেছে, বললেন যে উনি বোঝালেন যে বিচিত্রা বলে শ্বশুর আজ মৃত্যু হয়েছে, এইমাত্র রাজকুমারী এলিজাবেথ এসে পৌঁছেছেন লন্ডন শহরে। উনি বলেন এইটা হচ্ছে পশ্চিম বাংলা বাংলা, আমাদের বাংলা হচ্ছে মানে পূর্ব বাংলা, মানে পূর্ব পাকিস্তান বাংলা হচ্ছে বাদশাহ শস্যজল ইন্তেকাল করেছেন, সারা লন্ডন শহর গাবে গুম হয়ে আছে, এইমাত্র মালকা মুয়াজ্জিন এলিজাবেথ লন্ডন হাওয়ায় দেয় তশরিফ রেখেছে। এই হচ্ছে আমাদের ভাষা, সেটাই হতে পারত। এই জন্য আমি বললাম 1952-তে আমি যখন এগিয়ে গেলাম, এই প্রসঙ্গে আমি ফজল রোহানের নাম করতে চাই, এবং আমি কলকাতার একটি পত্রিকার নাম করতে চাই, দীপ্ত কুমার সান্যাল। তিনি খুবই বলতে পারেন সাম্প্রদায়িক ছিলেন, মুসলিম বিরোধী ছিলেন, কিন্তু তিনি বাংলা ভাষার উপর অনাচার সহ্য করতেন না হিন্দিদের। কেন তখন কথা হচ্ছিল এই জন্য একটা করছি, এর নাম কি হবে, কঠিন অ্যাঙ্গার, পোস্ট বক্সের নাম কি হবে, পত্র ঘুষে, রেলওয়ে ইঞ্জিনের নাম কি হবে, ভোপ, এগুলো তখন হিন্দিতে চালু হয়ে যাচ্ছিল। তিনি কিন্তু পশ্চিমবাংলায় বিরোধিতা করলেন, তারই প্রতিফলন ঘটল বাংলাদেশে। আমরা এক পাড়া থাকতাম, ফজল রোহানি, আমরা সব এক পাড়া থাকতাম পুরনো পত্নে, কলকাতা রেখেছে। তিনি বলেন তাহলে কি হবে আমাদের দেশে, সকাল উঠে মনে মনে বলি এটা হবে ফজর উঠে আমি দেলে দেলে বলি হর রোজ পুরা রোজ হাম যেন আচ্ছা হয়ে চলি, হাম যেন ওই কাজ করে সাপনে হুকুম ফরমান যা মোর মুরুখ বিরানি। এই হলো আমাদের হতে হবে। এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার জন্য 52 থেকে আমাদের সংগ্রাম শুরু হয়, এবং সেটা কিন্তু ফটোকপি যুগ ছিল না, বা মোবাইল ফোনের যুগ ছিল না, টেলিভিশনও ছিল না, আর সরকার নিয়ন্ত্রিত রেডিও ছিল না, সব কিন্তু জানতো না মফস্বলের লোকজন। এইটা 53 সাল লেগেছে জেস্টেশনের পিরিয়ড, 54 সালে এসে আপনার পরিণতি লাভ করলো বাংলা ভাষা আন্দোলন চূড়ান্ত হয়ে গেল। আমার স্ত্রী তখন জেলে ছিলেন, আমি জেলে যেতে পারিনি বিবিধ কারণে। যাই হোক, এই যে মোবিলিটি অফ এমপ্লয়মেন্টটা ব্যাপারটা কিন্তু আমি বলবো আপনার কমিশনের রিপোর্টে যেন থাকে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আজকে এই সরকারের অর্জন কি, এ নিয়ে অনেক বিবেচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। একটু আগে তিনি বলে গেছেন, আমি তার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। এই যে আমরা একসঙ্গে কথা বলতে পারছি, চিন্তার বিনিময়ে ঘটতে পারছি, হয়তো আমার সঙ্গে অনেকে একমত হচ্ছে না, সেটাই স্বাভাবিক। সুতরাং এই যে চিন্তার বিনিময়ে নির্ভয়ে কথা বলতে পারছি, এটাই কিন্তু সবচেয়ে বড় সাফল্য। মনে রাখবেন, মানুষের সঙ্গে অন্য প্রাণীর কিন্তু খুব বড় তফাৎ। আমার এক শালা, খুব বড় শালা বলতে ব্রাদার, আচ্ছা, তিনি আমাকে একদিন বলছেন তুমি কি বোঝো এটা? আমি বললাম না, বুঝি না। বলে একমাত্র কুকুরের কিন্তু বোঝা যায়। মানে তুমি বুঝো কি করে কুকুর কি, কুকুর যখন লেজ নেয় তখন বুঝতে হবে সে খুব খুশি হয়েছে, সে ওইটুকুই তার ভাষার দৌড়। কিন্তু মানব যে জাতি, তাদের ভাষার দৌড় অনেক বেশি। সুতরাং আমরা প্রত্যেকে কিন্তু ভাষাবিদ, এক ধরনের মানুষ। সুতরাং এই যে কথা বলতে পারছি, এটা কিন্তু একটা বড় জিনিস। আচ্ছা, বড় অর্জন। 3, আমি যেটা বলতে যাচ্ছি যে সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা ও নিরাপত্তা দিতে হবে। আপনারা লক্ষ্য করেছেন, দুবার আমাকে কিন্তু আয়োজক বলছেন আপনি এখানে আসুন। সত্যি সত্যি তো বয়স আমার 90 হয়েছে, আপনি তো অস্বীকার করতে পারি।
এবং সত্যি আমি একটু কাহিনী হয়ে পড়েছি বাংলাদেশে এসে, কেন এখানকার আবহাওয়া এবং দূষিত আবহাওয়া বিশেষ করে এটা খুব বড় ক্রাইসিস। এ বিষয়ে আপনারা লেখা উচিত। আমি আরেকটি বড় ক্রাইসিসের কথা বলবো একটু পরে, এখানে বলে না যাতে বলে না যে এই ক্রাইসিস যে দূষিত আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবারের মধ্যে আমার 3 জন ক্যান্সার হয়েছে। আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে, আমার শালী মেডিকেল প্রফেসর তার ক্যান্সার হয়েছে, আমার ভাই ডক্টর শমশের আলী তার ক্যান্সার হয়েছে। যদিও আদর্শিকভাবে আমরা অনেক দূরত্ব আছি, কিন্তু রোগ আমাদের কাছে টেনে নিয়েছে। বাংলাদেশে কত লোক যে ক্যান্সারে ভুগবেন আমি জানি না। এই বিষয়ে আপনাদের খুব সতর্ক থাকা উচিত হবে বলে মনে করি। আরেকটা হচ্ছে ফারাক্কাবাদ। আমি একটু আগে জিজ্ঞেস করলাম ওকে স্নিগ্ধকে, তোমার ভাই লাস্ট কি কথা বলছিল, বলছে পানি লাগবে, পানি লাগবে। এইভাবে সে আজকে চিরকাল বেঁচে থাকবে, কারণ চিরকালে আমাদের পানি লাগবে। পানি বলতে আমি কিন্তু এই বোতলে, এটা মিনারেল ওয়াটার না, এটাও এক ধরনের কিন্তু বলতে পারেন অসততা। এটা কিন্তু সিদ্ধ পানি। আর আমরা এভিয়ান যেটা খাই যদি পয়সা পাই, সেটা হচ্ছে ফ্রান্সের আল্পস পাহাড়ের পর্বতের পানি, অথবা স্কটল্যান্ডের বিভিন্ন ফোয়ারার পানি, সেগুলো মিনারেল ওয়াটার, এটা সেদ্ধ পানি। কিন্তু ফারাক্কাবাদের জন্য আজকে আমরা যে পর্যায়ে এসে পৌঁছেছি, সেখানে নিউ ইয়র্ক থেকে লোক এসে গেছে এখানে। আমি অনেক অনুরোধ করব ফারাক্কাবাদের বিষয়ে সম্প্রচারকে অত্যন্তভাবে অনুপ্রাণিত করতে, গুরুতরভাবে অনুপ্রাণিত করতে। কেননা আজকে প্রতিবেশী দেশের হাতে চলে গেছে শুধু বিদ্যুৎ নয়, পানি চলে গেছে। খুব সামান্যভাবে আমি বলি ছোটোভাবে, যে যদি বলা হয় যে এই পয়েন্টে আমাদের পানি ভাগাভাগি হবে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ, ঠিক আছে, কিন্তু যদি আপনি এই পয়েন্টেই ওইখান থেকে পানিগুলো সরিয়ে দেন, তাহলে এই পয়েন্টে পানি এসে পৌঁছেছে কম, তাই তো? বেসিক্যালি ব্যাপারটা এর বেশি আমি এই বিষয়ে এক্সপার্ট আমি বলতে পারবো না, কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সৈয়দ টিপু সুলতান ভদ্রলোক, ইন্টারন্যাশনাল ফারাক্কা ব্যারেজ কমিটির তিনি বক্তা এবং তিনি আয়োজক এবং ফাইন্যান্সিয়ালও বটে। তিনি ওখানে একজন কেমিস্ট, নিউ ইয়র্কের ব্রুকলিনে, আমি দেখতে গিয়েছিলাম। তার সব মন প্রাণ পড়ে আছে কী করে ফারাক্কাবাদ থেকে আমাদের পানি ঠিক আসা যায়। কেন? আর 1 বছর পরে কিন্তু এই চুক্তির নবায়ন হবে। সুতরাং এখন থেকে সম্প্রচার যারা সম্মেলন যারা করছেন তাদের দায়িত্ব আছে, খালি চাইলে তো হবে না, দিতেও হবে। আমার বাবা বলতেন, যখন আমি লন্ডন থেকে ফিরছিলাম না, আমি লন্ডনের প্রেমে পড়ে গেছিলাম, স্পেশাল রেডিও করেছি, বিবিসি করছি, এটা করছি, সেটা করছি, আই লাভ এভরিথিং, ভেরি গুড থিং, একটাই তো লাইফ। সুতরাং মোটর গাড়ি চালাতাম, স্পোর্টস গাড়ি চালাতাম আমি। আচ্ছা, আমি কেন বাংলাদেশে ফিরবো? আমি ফিরবো একটাই কারণে, আব্বাকে বললাম আমাকে যদি কাগজ বের করতে তুমি অনুমতি দাও তাহলে আমি ফিরবো, আমার সাহায্য করতে হবে। তখন বলে হ্যাঁ তুমি ফিরো, আমি করবো। তাহলে এর বলতে ও মুসলমান হয়ে গেছে, ও কিছুই করলো না দেশের জন্য, স্বার্থপর, নিজের জন্য করলো, দেশের মানুষের জন্য কিছু করলো না। আমি ফিরে এলাম, আমার বাবা আমাকে সাহায্য করেছিলেন এবং তিনি খুব খুশি হয়েছিলেন। তার জীবন যখন লিখলাম শতাব্দীর স্মৃতি আমার জায়গা বেরিয়েছিল। বাইরে সবচেয়ে শুনলাম যে সাবেক প্রধানমন্ত্রী, যিনি নিজেকে এখনো প্রধানমন্ত্রী বলেন, তিনি বলছেন ওটা শহীদ রমেনের লেখা ছিল। কিন্তু আমার বাবা তো জীবিত ছিলেন, আমার বাবা তো অসংখ্য আত্মজীবনী কেন লিখবেন, কিন্তু জীবিত ছিলেন, কিন্তু বলেন যে শহীদের লেখাটা আমার লেখা নয়। এইরকম মিথ্যা কথা এখনো চলছে। যাই হোক, এখন এই ফারাক্কাবাদের কথা তাকে মনে করে দিলাম। এবার আরেকটা কথা বলছি, যে আপনাদের যে সাংবাদিকরা যে একাধিক গুণ আয়ত্তের বিষয় বলতে চাই, যে সাংবাদিক যারা হচ্ছেন তারা পৃথিবীর 2 জন সাংবাদিকের কথা মনে রাখুন। একটা হচ্ছে সমারসেট মম, তিনি নোবেল প্রাইজ পাননি বটে, অনেক কারণে দেওয়া উচিত ছিল। আরেকটা হচ্ছে ফ্রেডারিক ফরসাইথ, যিনি ব্রিটিশ এয়ারফোর্সের 2nd ওয়ার্ল্ড ওয়ারের পাইলট ছিলেন। তিনি ডেইলি এক্সপ্রেসেরও
বড় কর্মকর্তা ছিলেন, উনি ছেড়ে দিয়ে তিনি উপন্যাসে লেখালেখিতে চলে গেছে, সাংবাদিকতা ছেড়ে। কিন্তু তাহলে দেখুন, আপনার যদি বিভিন্ন গুণ থাকে তাহলে কিন্তু আপনি সবসময় অনেক কিছু করতে পারেন সাংবাদিক হয়েও। এবং মালিকের কথা যে শুনতেই হবে এমন কোনো কথা নেই। মালিক তো চাইবেই যে আপনি তার দিয়ে এল হন, কিন্তু তার কাছ থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে বুক সিরিজে চলতে হলে পরে আপনাকে কিন্তু কিছু গুণ অর্জন করতেই হবে।